নমস্কার, আপনারা দেখছেন বাংলা জাগো। আপনাদের সাথে আমি রয়েছি বৃষ্টি। আজকে আমি এসে গিয়েছি স্টার কথার একটি নতুন এপিসোড নিয়ে। আর আজকে আমাদের সাথে যেই অভিনেতা রয়েছেন তার বোধহয় আলাদা করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ তিনি ওই কমার্শিয়াল সিনেমার হিরো, এই যে কোট আনকোট কথাটা, এর জন্য বোধহয় পরিচিত নন। তার পরিচিতি বোধহয় তার চরিত্রগুলি, সেই যে চরিত্রাভিনেতা, তার কিন্তু প্রত্যেকটা বিষয় সেটা প্রমাণ পাওয়া যায়। আমাদের সাথে আজকে রয়েছেন অভিনেতা জয় সেনগুপ্ত। দাদা, তোমাকে বাংলা জাগর স্টার কথায় অনেক অনেক স্বাগত। নমস্কার, থ্যাংক ইউ। সবার প্রথমে বলি, গরমে কেমন আছো? মানে কলকাতার গরম। একটু তো চাপ থাকেই, কিন্তু গরম আমাদের সহ্য করতে হয়, কেননা আমাদের কাজটাই সেরকম। আমরা যখন আউটডোরে কাজ করি তখন শীত গরম বৃষ্টি বলে কিছু নেই, আমাদের সবসময় সব জায়গায় কাজ করতে হয়। শীতকালে খালি গায়ে কাজ করতে হয়, আবার গরমকালে স্যুট পরে কাজ করতে হয়। তো সেগুলোতে অভ্যস্ত হতেই হবে, কাজে গরমকে পরোয়া করলে চলবে না। এখনের একটা আপনি, কিন্তু ছোটবেলার একটা আলাদা একজন মানুষ ছিলেন। তার ছোটবেলাটা কিভাবে কেটেছিল? আমার ছোটোবেলা, একদম ছোটোবেলাটা কলকাতায়, অবশ্যই পিজি হাসপাতালে জন্ম। আমার বাবা ক্যালকাটা কাস্টমসে কাজ করতেন, কাজে আমরা দমদমে থাকতাম। আমি ওখানে হাওয়ার্ড মেমোরিয়াল বলে একটি স্কুলে পড়াশোনা করতাম, কনভেন্ট স্কুল। তার প্রিন্সিপাল একেবারে খাস ইংরেজি মহিলা ছিলেন, খুব স্ট্রিক্ট, ভীষণ ডিসিপ্লিন, হাতে মানে বেত নিয়ে ঘুরে বেড়ানো টাইপের। তার একটা কুকুর ছিল, সেই কুকুরটাকে নিয়ে ঘুরে বেড়াতেন। কাজেই মানে ডিসিপ্লিনটা একটা খুব বড় ব্যাপার ছিল। যদিও আমি খুব ডানপিটে ছিলাম, ভীষণ ডানপিটে, ভীষণ ছটপটে ছিলাম। সেরকম কোনো কাহিনী? আমার পা কোনোদিন শুকোতো না, সবসময় কাটা ছড়া। আমি যে কত নর্দমায় পড়েছি, কত গাছ থেকে পড়েছি। তখন তো আমাদের খেলাধুলা, এই স্মার্টফোনে যুক্ত ছিল না, কিছুই ছিল না। আমরা গাছে গাছে উঠতাম, আমরা অপরের বাগানে গিয়ে ফল চুরি করতাম, কত কিছু করেছি। ওই ছোটোবেলাতে লুকিয়ে সিগারেটও, মানে ফেলে দেওয়া সিগারেট তুলেও খাওয়ার চেষ্টা করেছি। প্রচুর বকা মার খেয়েছি, স্কুলে বন্ধ করে রেখে দিয়েছি। আমি এতই ডানপিটে ছিলাম। কিন্তু ডানপিটে হলেও অন্যদিকে আমি ভীষণ লাজুক ছিলাম। মানে স্টেজে ওঠা, এই করা, এটা কোনোদিন ভাবিনি। আমার সেই অত্যন্ত লাজুক ছিলাম, নিজেকে এক্সপ্রেস করতে খুব লজ্জা পেতাম। তো সেইখানে আমার প্রথম ওই হাওয়ার্ড মেমোরিয়াল স্কুলেই, আমার মনে আছে আপার কেজিতে ছিলাম বোধহয়, হ্যাঁ আপার কেজিতে ছিলাম, ক্লাস 1-এ তখন উঠিনি। আমাকে একটি নাটকে নেওয়া হয়, এই ক্রিসমাসের কাছাকাছি ওরা যে নাটকগুলো করে, নেটিভিটি জিজাস ক্রাইস্টের নাটক, সেটাতে নেওয়া হয়। আমাকে একটি চরিত্র দেওয়া হয়, জিজাস ক্রাইস্টের বাবার চরিত্র। তো আমার এখন মনে আছে, মানে ছোটোবেলার কথা, কিন্তু আমি নাকি খুব ভালো রিহার্সাল করছিলাম। কাই টিচার আমাকে বারবার বলছিল যে দারুণ হচ্ছে, তোমার বেস্ট হচ্ছে। কিন্তু স্টেজে গিয়ে আমি দেখি সামনে মা বসে আছে অডিয়েন্সে, মাকে দেখে লজ্জায় সব ভুলে গিয়ে আমি জিভ বার করে আমি দাঁড়িয়ে পড়েছিলাম। কিন্তু রিহার্সালটা তো ভালো করেছিলাম, আমার মনে হয় সেখান থেকে আমার কনফিডেন্স এসেছিল যে হয়তো এই জিনিসটা আমি ভালোভাবে করতে পারবো। আচ্ছা, মানে তখন থেকেই পড়াশোনার বাইরে অভিনয়, সেটা যে একটা আলাদা জগৎ হতে পারে তোমার জন্য, সেটা ছিলই। মানে নিজেকে এক্সপ্রেস করার জায়গাটা। তাহলে পড়াশোনাটা ঠিক কিভাবে এগোলো? পড়াশোনা তো অন্য 4-5টা ছেলে মেয়ে যেভাবে নেয়, কারোরই বেশি ক্লাসরুমে থাকতে ভালো লাগে না, সবাই খেলাধুলো করতে চায়। কারোরই বেশি পড়াশোনা নিয়ে ঘেঁথাতে ভালো লাগে না। হ্যাঁ, আমাদের পড়াশোনার সিস্টেমটা যেভাবে করা হয়েছিল, কি এখনও হয়তো রয়েছে, যে ঘেঁটিয়ে যাও, মার্কস আনতে হবে। এটা তো ঠিক সত্যিকারের এডুকেশন নয়। এডুকেশন মানে হচ্ছে জিনিসটাকে বোঝা, ভাবা, আর তারপর সেটাকে নিজের মতো করে এক্সপ্রেস করা। কিন্তু আমাদের এখানে একই জিনিস সবাইকে দিয়ে গলা ধাক্কা দিয়ে ঘেঁটিয়ে যাবে। এখন টিউশনের চলটা আরও বেশি হয়ে গেছে, তখন অর্থাৎ টিউশনের চল ছিল না। কাজে ওইটাকে আমি সেভাবে পড়াশোনা হিসেবে ধরি না। পড়াশোনা হচ্ছে জীবনকে বোঝা, মানুষকে বোঝা এবং জ্ঞান প্রাপ্ত করা। আচ্ছা, কিন্তু আমি যতদূর জানি ইংলিশ অনার্স আপনার ছিল, কিন্তু সেখান থেকে বেরিয়ে অভিনয়। হ্যাঁ, বিষয়টা টুইস্টটা কোথা থেকে আসলো? আমি সাহিত্য নিয়ে চিরকালই মত্ত ছিলাম। খুব ছোটোবেলা থেকে বই পড়তে ভীষণ ভালোবাসতাম। বাংলা বই দিয়েই আমার শুরু। আমি বিদেশি গল্প বাংলা অবলম্বনে পড়েছি। আমার বাড়িতে বাংলা যত ধরনের ম্যাগাজিন হয়, শুকতারা, আনন্দমেলা, দেব সাহিত্য কুটিরের নানা রকম ম্যাগাজিন সব আমাদের বাড়িতে ভরে থাকতো। আমি ছোটোবেলা থেকে ভীষণ পড়তাম। সকাল, দুপুর, বিকেল, রাত আমি বই পড়তে ব্যস্ত এবং বইয়ের গল্পের জগতে ঘুরতে ব্যস্ত মেন্টালি। তো বড় হয়ে অভিনয় যে করছি সেটা তো গল্পের মধ্যেই ঢুকে করছি। কাজে কোথাও না কোথাও অভিনয় করা আর গল্প পড়া, এই দুটোর মধ্যে একটা কোথাও তুমি কানেকশন পাবে। এবং পরে যখন আমি গ্র্যাজুয়েশন কী করবো ভাবতে শুরু করলাম, তখন দেখলাম যে থিয়েটারে যদি গ্র্যাজুয়েশন না করতে পারি তাহলে সাহিত্যতে করা উচিত। তো তাই জন্য আমি সাহিত্যতে গ্র্যাজুয়েশন করেছি, যেটা আমার কাছে একটা বেস তৈরি করে। সাহিত্য মানে সাহিত্যের চরিত্রগুলোকে বোঝা, গল্পের গঠনকে বোঝা,
সাহিত্যিক এলিমেন্টসগুলোকে বোঝায়, সেটা কোথাও না কোথাও তোমাকে অ্যাজ অ্যান আর্টিস্ট তোমাকে হ্যাঁ তোমার বেসটা তৈরি করে। তারপরে গিয়ে আমি থিয়েটার এবং অভিনয়তে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করেছি, কিন্তু তার আগে সাহিত্যতে আমি গ্রাজুয়েশন করেছি। তখন থেকে কি কাজের মানে পড়াশোনার পাশাপাশি কাজটাও চলছে? আমি স্কুল টাইম থেকে নাটক করতাম, কলেজে গিয়ে নাটক আরও বেশি সিরিয়াস হয়ে গেল। আমি অল ইন্ডিয়া কলেজ কম্পিটিশনসগুলোতে প্রচুর প্রাইজ জিতেছি আমাদের গ্রুপ, যেহেতু কলেজ থেকে পরে কলেজ থেকে বেরিয়ে সেই গ্রুপটাকে আমরা প্রফেশনাল গ্রুপ তৈরি করে ফেললাম, তার নাম ছিল অ্যাক্ট 1। সেই গ্রুপে একে একে প্রচুর বড় বড় অভিনেতারা কাজ করতে এসেছে। সব থেকে আগে মনোজ বাজপেয়ী, পীয়ূষ মিশ্রা, গজরাজ রাও, আশিস বিদ্যার্থী, সুজিত সরকার যে ডাইরেক্টর এখন, সেও ওই গ্রুপে কাজ করতেন, ইমতিয়াজ আলীরাও এসেছিল, অনুভব সিনহাও এসেছিল, মানে সবাই ওই গ্রুপে অ্যাক্ট 1 গ্রুপে দিল্লিতে কাজ করতো। আমরা তখন দিল্লিতে, এবং সেই গ্রুপটা বেশ 10-15 বছর দিল্লি থিয়েটারে দাপিয়ে বেরিয়েছিল। তো এই অভিনেতারা সবাই আস্তে আস্তে বম্বের দিকে চলে যায়, আমিও পরে বম্বের দিকে চলে যাই। আমি এর সাথে সাথে আমি পথনাটিকা নিয়েও খুব ব্যস্ত ছিলাম। আমি দিল্লিতে সফদর হাশমির গ্রুপ জননাট্য মঞ্চের সঙ্গে পথনাটিকা করতাম, রাজনৈতিক নাটক করতাম। তো আমার স্পেসটা বেশিরভাগই নাটকের স্পেস। আমার মনোহর সিং বলে খুব নামকরা ন্যাশনাল স্কুলের ড্রামার ইনচার্জ ছিলেন, উনি টেলিভিশনের জন্য কিছু প্রজেক্ট করছিলেন, সেখানে আমাকে চান্স দেন। প্রকাশ ঝাড় অ্যাসিস্ট্যান্ট একটা টেলিফিল্ম করছিলেন, সেখানে আমাকে চান্স দেন। সিদ্ধার্থ বাসু কুইজ প্রোগ্রাম করছিলেন একটা, যেটা হিন্দিতে ছিল, সুপার কুইজ, সেটাতে আমাকে অ্যাঙ্কারিং করান, আমাকে দিয়ে অ্যাঙ্কারিং করান। তারপর আমি একটা সিরিয়াল করতে লাগি দিল্লি থেকে, এগুলো সব দিল্লি, আমি বম্বেতে যাইনি। বম্বের আর্টিস্টরা সেখানে আসতো, হর্ষ ছায়া, কিটু গিদওয়ানি, কৃতিকা দেশাই, সে সিরিয়ালটা করি। করতে করতে আমার দিল্লির মধ্যেই আমার আস্তে আস্তে নাম হতে শুরু করে দেয়, আর সেটা কোথাও বম্বেতেও গিয়ে পৌঁছায় যে একটা ছেলে আছে যে এই ভালো ভালো কাজ করছে। তারপর আমি একটা অ্যাঙ্কারিংয়ের প্রোগ্রাম করতাম, যেটার নাম ছিল কোয়েশ্চেন অফ ক্রিকেট। সেটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ছিল, কিন্তু হিন্দিতে হতো। সেটা ক্রিকেটের উপরে কুইজ শো, সেখানে বড় বড় ক্রিকেটাররা পার্টিসিপেট করতেন, যাতে আমি তাদের সঙ্গে কুইজ খেলতাম। তো সেটার অর্ধেক শুটিং বম্বেতে হতো। তো সেই সূত্রে আমার মাসে 15 দিন বম্বে যাওয়া হতো। তখন বম্বে যাওয়া আসা শুরু হলো, তখন বম্বে থেকে অফার আসতে শুরু হলো যে এখানে নাটক করো। তখন বম্বেতে নাটক করতে শুরু করলাম, তখন ওখানে সিরিয়ালের অফার এলো, তখন সিরিয়াল করলাম অনুপম খেরের প্রোডাকশনে। তারপর আমার নাটক দেখে আমার প্রথম ছবিতে সুযোগ দিলেন গোবিন্দ নিলানি বলে একজন সেই সময়কার খুব নামকরা পরিচালক। আর কিন্তু মানে কাকতলীয় ব্যাপার হচ্ছে, গল্প যেটা আমাকে সুযোগ দিলেন সেটা কিন্তু বাংলা গল্প, সেটা মহাশ্বেতা দেবীর 1084 মা, এটা হিন্দিতে তৈরি হলো। সেটা হলো গিয়ে আমার প্রথম ছবি। আচ্ছা, মানে পুরোটাই একটা প্রসেসের মধ্যে চলেছে। তাহলে কি কোথাও গিয়ে এটা বিশ্বাস হয় যে হয়তো এটাই করার ছিল? এটাই তো আমার জীবন। দেখো, প্রত্যেকে যদি নিজের ভেতরকার মানুষকে চিনতে পারে, যে আমি জয় সেনগুপ্ত বাইরে একটা, কিন্তু আসলে কি জয় সেনগুপ্ত কি, তার চিন্তা ভাবনা কি, তাকে কি ভাবায়, তাকে কি নড়ায়, তাকে কি প্রভাবিত করে, কি এক্সাইট করে, এই জিনিসটা যদি সে বুঝে যায়, তাহলে সে কোথাও খুঁজে পাবে নিজের একটা ছোট্ট পারপাস, যে আচ্ছা আমি এরকম মানুষ যে এই জিনিসটা ভালো করে করতে পারি, এইভাবে আমি কারো উপকার করতে পারবো, কি এইভাবে আমি কমিউনিকেট করতে পারবো, এইভাবে নিজেকে আরও কার্যকারী করতে পারবো। এটা যদি বুঝে যাও, সেটা তুমি অভিনেতা হও, কি পেইন্টার হও, কি মাউন্টেনিয়ার হও, হ্যাঁ, কি ইঞ্জিনিয়ার হও, তাতে কোনো, কিন্তু যদি তুমি খুঁজে পাও তাহলে তুমি সেটা ভালোভাবে করতে পারবে। আর তুমি ভালোভাবে করলে তোমাকে ভালো লোকেরা খুঁজে নেবে, এটা হবেই হবে। এটার মধ্যে কোনো প্যাঁচ নেই, এটার মধ্যে কোনো ফর্মুলা নেই। ভালো কাজ ভালোভাবে করলে পরে ভালো লোকে তোমাকে কাজ দেবে, ব্যাস। এই যে বাংলা একবার কলকাতা, একবার দিল্লি, কখনো মুম্বাই, এটা কি কখনো মনে হয় যে অভিনয়ের জগতের জন্য, তোমার ক্যারিয়ারের জন্য তোমাকে ভাষাগত দিক থেকে কোনো সাহায্য করেছে? কারণ মানে আমরা যারা কলকাতাবাসী, তাদের হিন্দি বলা, বা দিল্লি মুম্বাইয়ের যারা থাকছেন তাদের হিন্দি বলা, তাদের বাংলা বলা, এইগুলোর মধ্যে তো একটা হিউজ ডিফারেন্স আমরা দেখতে পাই। তো এই জিনিসটা কি কোথাও তোমাকে হেল্প করেছে, মানে ছোট থেকে? অবশ্যই। আমাদের জীবনটাই ছিল প্রত্যেক বাড়িতে বিকেল 5টা, 5:30, 6টা থেকে রবীন্দ্রসঙ্গীত চর্চা, সাহিত্য পড়া, কনসার্ট, বাংলা গানের কনসার্টে যাওয়া, নাটক দেখতে যাওয়া, বাবা মার হাত ধরে সিনেমা দেখতে যাওয়া, এবং আড্ডা। এটা ছিল আমাদের একটা নর্মাল বাঙালি। আমাদের ওই ক্যাফে, স্মার্টফোন, রিল, এসব কোনো ব্যাপার ছিল না। কাজে বাঙালি কালচারটাকে খুব পিওরলি আমি খুব ছোটোবেলায় দেখতে পেরেছি। তারপর আমার দিল্লিতে চলে যাও,
দিল্লিতে বড় হওয়া, দিল্লিতে গিয়ে অন্য আরেকটা কালচার দেখা, যেখানে আমার জীবনে অন্য স্তম্ভগুলো ঢুকে যাচ্ছে, সেখানে কবির ঢুকে যাচ্ছে, মির্জা গালিব ঢুকে যাচ্ছে, তাই না, খুসরো ঢুকে যাচ্ছে, তো সুফি ঢুকে যাচ্ছে, উর্দু ঢুকে যাচ্ছে, হিন্দুস্তানি ভাষা ঢুকে যাচ্ছে, নর্থের যে এতগুলো কমিউনিটি, পাঞ্জাবি, হরিয়ানা, কেননা দিল্লিতে নানান রকম প্রদেশ থেকে আসে, কিন্তু নর্থের যে স্ট্রং কমিউনিটি সেটা হচ্ছে হরিয়ানা আর পাঞ্জাবি, আর ওল্ড দিল্লি, পুরনো দিল্লির যে খাঁটি মানুষ যারা অরিজিনাল ডেলিয়াইটস, এই তিনটে কালচারকে পাওয়া এবং অ্যাপ্রিসিয়েট করা, শুধু দেখে রিজেক্ট করা নয় যে আমি বাঙালি এরা পাঞ্জাবি, তা নয়, তাদের অ্যাকসেপ্ট করা, তাদের বোঝা, এবং সেখান থেকে নিজের রসদটা নিয়ে যখন আমি বম্বে যাই, বম্বে একটা কসমোপলিটান সিটি, একটা পুঞ্জিবাদী সিটি, একটা ক্যাপিটালিস্ট সিটি, যেখানে মার্কেট বলা যায়, সেখানে প্রচুর সারা বিশ্ব থেকে লোক এসে স্ট্রাগল করছে, চেষ্টা করছে, টাকা অর্জন করছে, স্ট্রাগল করছে, টাকা অর্জন করছে, প্রফেশনালি কাজ করে যাচ্ছে, প্রচন্ড বেশি প্রফেশনালিজম, বেশ স্পিডে কাজ করে যাচ্ছে। তো ওই একটা কসমোপলিটানিজম, ওখানে আইডেন্টিটি বেশি ইম্পর্টেন্ট নয়, তুমি কে, তোমার ভাষা কি তার ইম্পর্টেন্ট, তুমি কি করতে পারছো আর কি দিতে পারছো সেটা বেশি ইম্পর্টেন্ট। তো ওখানে গিয়ে প্রফেশনালিজমটাকে আরো করে বোঝা। তো তুমি যত নিজেকে এক্সপোজ করবে, শুধু ইন্ডিয়া কেন, তোমাকে বাইরেও যেতে হবে, বাইরেও ঘুরতে হবে, তুমি যত নিজেকে এক্সপোজ করবে তত বুঝবে যে তুমি একটা বড় মিক্সের একটা ছোট্ট এলিমেন্ট। এই মিক্সটাই হচ্ছে ইন্টারেস্টিং, তার মধ্যে তুমি একজন। এই মিক্সটা তো তাহলে বলিউড টলিউডের মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে। তুমি কখনো টলিউডে কাজ করছো, কখনো বলিউডে যাচ্ছ, এই যে তুমি যে বললে যে মিক্সটা তৈরি হচ্ছে, সেখানে কোথাও গিয়ে কি মনে হয় যে বাঙালি হিসেবে বলিউডে কোনো এফেক্ট পড়ছে, বা বলিউড থেকে কোনো এফেক্ট পড়ছে তোমার উপর বাঙালি হিসেবে? আমি সিনেমাকে ভালোবাসি, আমি সিনেমা স্টুডেন্ট। সিনেমা আমার কাছে নিজস্ব একটা ভাষা আছে সিনেমার। আমি সিনেমাকে শুধু বাংলা সিনেমা, শুধু হিন্দি সিনেমা হিসেবে দেখি না। আমার কাছে একটা পোল্যান্ডের সিনেমা, আমার কাছে একটা ভিয়েতনামের সিনেমা ততটাই প্রাধান্য তার, যতটা একটি বাংলা সিনেমা। একটি সিনেমা ভালো কিংবা খারাপ হয়, বাংলা সিনেমা ভালো হতে পারে, খারাপ হতে পারে, আমি ভালোটা নিই। হিন্দি সিনেমা ভালো হতে পারে, খারাপ হতে পারে, আমি ভালোটা নিই। তেমনি ইংরেজি সিনেমা, মানে হলিউডের সিনেমা ভালো খারাপ আছে, ফ্রেঞ্চ সিনেমা ভালো খারাপ আছে, আমি ভালোটা নিই। সারা বিশ্বে যা যা হচ্ছে তার ভালো জিনিসটা আমি নিই। এই ভালো জিনিসটা নিলে সেটা কোথাও না কোথাও আমার পার্সোনালিটিতে রিফ্লেক্ট করবে, কোথাও না কোথাও আমার চিন্তা ভাবনায় সেটা রিফ্লেক্ট করবে, আর সেটা আমি যে কাজটা করব তার মধ্যে কোথাও আমি তাকে একটু বেটারভাবে, একটু আরও প্রাসঙ্গিকভাবে আমি সেখানে ইনভলভ হতে পারবো। হয়তো আমার এক্সপিরিয়েন্স থেকে ছবিটার একটা গুণ বাড়তে পারে, নাটকের দুটো গুণ বাড়তে পারে, কেননা সেটা আমার এক্সপিরিয়েন্স, আমার সব জায়গা থেকে যে অ্যাবজর্পশনটা আছে। ধরো আমি যদি এখানে একটা ছবি করতে আসি, একজন ছোট্ট প্রডিউসার, কলিয়ারি কোনো প্রডিউসার করছে, ধরো তার কোনো অতটা আন্ডারস্ট্যান্ডিং নেই সিনেমার ব্যাপারে, একজন নতুন ডাইরেক্টর কাজ করছে, তার কোনো এক্সপিরিয়েন্স নেই। এখন আমি যখন যে ছবিটা করতে আছি, আমার যে এক্সপিরিয়েন্সগুলো রয়েছে, শুধু করার নয়, দেখার, শোনার, বোঝার, সেটা দিয়ে যদি আমি তাদের কোনো হেল্প করতে পারি, তাহলে তারাও খুশি হবে, আর অবশ্যই কাজটাও ভালো হবে, তাতে আমি খুশি হব। এই কথাটা যখন উঠলোই, তাহলে আমি বলি যে বলিউড থেকে তো অরুণা কাশ্যপ বলেছিলেন যে ঘটিয়া সিনেমা বাংলা সিনেমা। না না, এটা আউট অফ কনটেক্সট। অনুরাগ কাশ্যপ এটা বলেনি। অনুরাগ কাশ্যপ বলেছে ঠিক তার উল্টো। অনুরাগ কাশ্যপ বলেছিল বাংলা সিনেমার একটা স্ট্যান্ডার্ড ছিল যেটা হিমালয়ের মতো, সেই জায়গায় আমরা বাংলা সিনেমাকে দেখতাম, হিমালয়ের মতো স্ট্যান্ডার্ড ছিল, সেখান থেকে সিনেমা পড়ে গেছে। বাংলা সিনেমা যতটা পড়েছে ততটা অন্য সিনেমা পড়েনি। কেন অতটা পড়েছে? কেননা বাংলা সিনেমা অনেক উপরে ছিল। একটা সময় ছিল যেখানে সারা বেঙ্গলে এবং পৃথিবীতে বাংলা সিনেমা দাপিয়ে বেড়াতো, সবাই বাংলা সিনেমার রেফারেন্স দিত, বাংলা সিনেমার এক্সাম্পল দিত। হিন্দিতে অর্ধেক সিনেমা বাংলা সিনেমা অ্যাডাপ্টেশন, বেশিরভাগ সিনেমা রাজেশ খান্না যেটা করেছেন সেগুলো উত্তম কুমারের ছবির অ্যাডাপ্টেশন, বেশিরভাগ হিট ছবি বাংলা সিনেমারই অ্যাডাপ্টেশন ছিল। অমিতাভ বচ্চনের শুরুর দিকের বেশ কয়েকটা ছবি বাংলা সিনেমার অ্যাডাপ্টেশন ছিল, ঠিক আছে? তো বাংলা সিনেমার ওই স্ট্যান্ডার্ড ছিল। এখন তুমি যদি সব ইন্ডাস্ট্রিগুলোকে দেখো, সব ইন্ডাস্ট্রি হয়তো পড়েছে কিছু, কোনো ইন্ডাস্ট্রি উঠেছে, কিন্তু বাংলা সিনেমা যেই জায়গায় ছিল তার পতন কিংবা পড়নটাও ততটা বেশি হয়, কেন সে অনেক বেশি উপরে ছিল। তো অনুরাগ সেটাই বলেছে যে বাংলা সিনেমা যদি এভারেস্ট ছিল, তাই জন্য তার নামাটা অনেক বেশি হয়েছে। সেটা তো মানতে হবে আমাদের। 125টা ছবি যদি বছরে হয়, তার মধ্যে আমরা 5টা ছবিকে ভালোভাবে ডিসকাস করবো, 100টা ছবিকে আমরা ডিসকাস করবো না, দেখবো না। যদি দেখতাম তাহলে তো 125টার মধ্যে 100টা ছবি হিট হতো। সেটা হচ্ছে 100টা ছবি আমরা দেখছি না, আমরা 5টা ছবি দেখছি। কেন দেখছি 5টা ছবি? কারণ ওগুলোর গুণগত মান। একটা সময় এই বাংলাতে তোমার জন্মের বহু আগে, যখন কমার্শিয়াল ছবি বলতে বলতে তপন সিনহার ছবি, সেই ছবি স্ট্যান্ডার্ড যদি তুমি বোঝো, যে কোনো হিন্দি ছবির আর্ট সিনেমার থেকে অনেক উপরে।
তরুণ মজুমদারের ছবি, পার্থপ্রতিম গুপ্তর ছবি, এগুলো ছিল কমার্শিয়াল ছবি, বুঝলে? তোমার ফুলেশ্বরী এটা কমার্শিয়াল ছবি, হ্যাঁ, হারানো সুর এটা কমার্শিয়াল ছবি, অথচ এটা কমার্শিয়াল নয় আমাদের জন্য, অসাধারণ ছবি। সংসার সীমান্তে কমার্শিয়াল ছবি, সন্ন্যাসী রাজা কমার্শিয়াল ছবি, হ্যাঁ, কিন্তু আমাদের জন্য এগুলো কমার্শিয়াল ছিল না, এগুলো অত্যন্ত খাঁটি ছবি। আর সিরিয়াস ছবি বলতে বোঝাতো সত্যজিৎ রায়ের ছবি, মৃণাল সেনের ছবি, ঋত্বিক ঘটকের ছবি, বুঝলে? তো বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড যা ছিল, যেটাকে আমরা কমার্শিয়াল ছবি বলতাম বাংলা সিনেমা, তার লেভেলে এতটা উপরে ছিল। সেই ছবিগুলো অ্যাডাপ্ট করে যখন হিন্দিতে তৈরি হতো, আমার প্রেমের মতো ছবি তৈরি হতো অ্যাডাপ্ট করে, বুঝলে তো? সাফারের মতো ছবি তৈরি হতো বাংলাতে, কিংবা কি বলে আমাদের আনন্ত না, এই চুপকে চুপকের মতো ছবি তৈরি হতো। সেগুলোকে তুমি যদি কোনো হিন্দি সিনেমার বোদ্ধাকে বলো সেই ছবি, তারা বলবো অসাধারণ ছবি এগুলো, আর এগুলো বাংলা কমার্শিয়াল ছবি থেকে নেওয়া হয়েছে। কিন্তু আজকে কি বাংলা কমার্শিয়াল ছবিকে সেই জায়গায় ধরা যায়? ধরা যায় না, না? তো অনুরাগ কাশ্যপ সেটা বলেছে যে তেলুগু সিনেমা যতটা পড়েছে, কি তামিল সিনেমা যতটা পড়েছে, কি মালয়ালি সিনেমা যতটা পড়েছে, তার থেকে বাংলা সিনেমার নিচে আসাটা অনেক বেশি, কেন বাংলা সিনেমা অনেক ওপরে ছিল। এখন তো মানে অনেকগুলো ফর্মে কাজ হচ্ছে, শুধু যে টিভি বা সিনেমার পর্দা সেরকম তো নয়, অনেক স্ট্রিম তৈরি হয়ে গিয়েছে, ওয়েব সিরিজ হচ্ছে। তুমি কোনটাতে সব থেকে বেশি সাবলীল মনে করো নিজেকে? মানে সব পর্দাতেই তোমাকে আমরা দুর্দান্ত কাজ করতে দেখছি একের পর এক। দেখো, ওটিটি যখন শুরু হয়েছিল তখন সত্যি খুব ভালো হচ্ছিল কাজ। ওটিটি, কেননা ওটিটি একটা লিমিটেড নাম্বারের এপিসোডস হতো, সিনেমার থেকে বড়, টিভি ডেলি তোমাদের মেগার থেকে অনেক ছোট। তো এর মাঝখানে একটা গল্পকে ভালো করে বলা যেত। সিনেমাতে যদি একটা গল্প 2 ঘন্টার মধ্যে শেষ করতে হয়, এখানে গল্পটাকে 6 ঘন্টা বলা যেত, কি 8 ঘন্টা বলা যাচ্ছে। অর্থাৎ তুমি যদি আশাপূর্ণা দেবীর একটা মোটা নভেল নাও, সেটাকে তুমি পুরোপুরি জায়গাকে এক্সপ্লোর করতে পারছো একটি ওটিটিতে। সিনেমাতে হয়তো অনেক তার থেকে বার করে তোমাকে ছোট করে করতে হচ্ছে, আর সিরিয়ালে সেই নভেলের থেকে অনেকটা বেরিয়ে গিয়ে তার অন্য জায়গায় চলে যাচ্ছে, কেন তোমাকে ওটা টানতে হচ্ছে, টেনে 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 তুমি ওই করে দিচ্ছ। তাই ওটিটিটা একটা ইন্টারেস্টিং জায়গা ছিল রাইটারদের জন্য, তারা ভালোভাবে লিখতে পারছে, কমপ্লিট একটা পার্সপেক্টিভ দিতে পারছে, ডাইরেক্টররা আরও বেশি এক্সপ্লোর করতে পারছে, আর অভিনেতারা ভালো কাজ করতে পারছে। যেটা মেগা সিরিজে অভিনেতার কাজটা খুব বাধা ধরা কাজ হয়ে যায়, চাকরির মতো হয়ে যায়। তাদের প্রত্যেক দিন গিয়ে রিপোর্ট করতে হয়, প্রত্যেক দিন একই জিনিস তারা করে তার বাড়ি চলে যায়। তার মধ্যে অতটা তাদের প্যাশন কাজ করে না, কেন একই জিনিস রোজ করছি, তো এর মধ্যে নতুনত্ব তো কিছু নেই। তো সেই প্যাশনটা তুমি ওটিটিতে দিতে পারছো, কেননা সলিড ক্যারেক্টার, সেই ক্যারেক্টারাইজেশন, আর সেটা করার জন্য ভালো অভিনেতাই চাই, শুধু মুখ হলে চলবে না, ভালো অভিনেতা। এই দিয়ে শুরু হয়েছিল ভারতবর্ষে ওটিটি রেভলিউশন। আজকে কিন্তু কোথাও না কোথাও ওটিটির মধ্যে একটা ফর্মুলা চলে এসেছে, ঠিক আমাদের টিভির মতোই। এখানেও এখন মুখের দরকার পড়ছে, এখানে এখন তোমার কিছু জিনিসের ওপর বেশি ফোকাস করা হচ্ছে। থ্রিলার চলছে তো সব থ্রিলার বানাবো, মার্ডার মিস্ট্রি চলছে তো সব মার্ডার মিস্ট্রি বানাবো, এই চলছে তো শুধু ওই বানাবো, হ্যাঁ। আবার এর মধ্যেও কিছু শর্টকাট চলে আসছে। তো প্রত্যেক জিনিসই এটা হয়, যখন কিছু ভালো জিনিস শুরু হয়, আস্তে আস্তে তার মধ্যে কিছু করাপশন ঢোকে, সব জায়গাতেই এটা হয়। আমি সব থেকে বেশি সাবলীল ফিল করি থিয়েটারে, নাটকের জগতে, কেন সেখানে কারাপশনটা অনেক বেশি কম। সেটা আমাদের পার্সোনাল মিডিয়াম, সেটা আমরা নিজেদের মতো পরিবারের মতো করে করি এবং খুব ভালোবাসার জায়গা থেকে করি। তার মধ্যে শুধু কমার্শিয়াল ইনস্টিংক্ট থাকে না। কমার্স যেহেতু শুধু একমাত্র পারপাস নয় নাটক করার জন্য, তাই জন্য সেখানে প্যাশনটা বেঁচে থাকে। যেখানে কমার্স চলে আসে সেখানে কমার্শিয়াল প্যাশন থাকবে, যে যাচ্ছি পয়সা আসছে, কিন্তু তোমার ভালোবাসার জায়গাটা অনেকটা কমে। তোমার কোনটা মনে হয়, মানে এখনকার দিনের ছেলে মেয়েদের কাছে তারা কোনটা বেশি প্রেফার করছে, তারা কোনটা বেশি দেখছে? এটা কি একজন শিল্পীর জন্য ম্যাটার করে যে তার যে দর্শকেরা রয়েছে সেই অনুযায়ী কি স্ট্রিম বেছে নেওয়া ম্যাটার করে? তুমি দর্শকের কাছে পৌঁছাতে পারছো কিনা। সিনেমাতে দর্শকের কাছে পৌঁছানোর জায়গাটা ডিস্ট্রিবিউটারের হাতে, তোমার হাতে নয়। অভিনেতা কিছুই করতে পারবে না। তুমি 10টা ছবি করো, যদি রিলিজ না হয় তুমি কি করবে তাতে? পারবে না তো। রিলিজ হলো কিন্তু ভালো করে হলো না, তুমি কি করবে তাতে? রিলিজ হলো কিন্তু পাবলিসিটি হলো না, তুমি কিছু করতে পারবে না। কাজে সিনেমার ক্ষেত্রে একজন অভিনেতার হাতে কোনো কন্ট্রোল নেই। তার অভিনয় শেষ হয়ে গেলে তার কাজ শেষ, তারপর শুরু হয়ে যায় অন্যদের কাজ, এডিটারের কাজ, মিক্সারের কাজ, মার্কেটিংয়ের কাজ, ডিস্ট্রিবিউশনের কাজ। ওটিটিতে যদি রিলিজ হয় একটা সুবিধা হচ্ছে বাড়িতে পৌঁছে যাবে, ভালো হলে সবাই দেখবে, না হলে দেখবে না। কিন্তু ওটিটিতে অনেক ভালো অডিয়েন্সের কাছে পৌঁছানোর একটা সুযোগ আছে। আর নাটক হচ্ছে যারা সত্যি নাটক নিয়ে নাটক ভালোবাসে তারা আসবে দেখতে।
নাটক তুমি তাদের কাছে পৌঁছে যেতে পারো, তারা হলে না এলে তুমি পথনাটক নাটক করতে পারো, নাটক নিয়ে তুমি অনেকের কাছে পৌঁছে যেতে পারবে, কিন্তু নাটকের অডিয়েন্স সবসময় লিমিটেড হবে, কখনোই সিনেমার অডিয়েন্সের মতো অত বড় হবে না, মাস অডিয়েন্স হবে না। যারা নাটক ভালোবাসে তারাই দেখবে, সিনেমা সবাই দেখবে, সিনেমা তো টাইম পাস, যেতে যেতে আস্তে আস্তে সিনেমা দেখবে, তাই না? ওটিটিও অনেকে দেখবে, বাড়িতে এসে কাজ করে এসে রাত্রিবেলা একটুখানি বসে খেতে ডিনার করতে করতে ওটা চালিয়ে দেখে নিল, একদিনে 2টো এপিসোড দেখলো, একটা এপিসোড মাঝে মাঝে ভেঙে ভেঙে দেখলো, এই প্রসেসে চলবে। কিন্তু সিনেমা আবার অন্য ব্যাপার, সিনেমা তোমাকে একাগ্রভাবে দেখতে হবে, কেন তুমি যদি ভেঙে ভেঙে দেখো সিনেমার মজাটা চলে যাবে। তো আজকের এই ব্যস্ততার জীবনে, স্মার্টফোনের জীবনে, এআই জীবনে অনেক রকম কারাপশন আছে, সেই কারাপশনের মধ্যে নিজেকে কোনো কিছু টার্গেট করা উচিত নয়, ভালোভাবে কাজ করো, যে কাজই পাবে, এতগুলো যখন মিডিয়াম রয়েছে প্রত্যেকটা মিডিয়াম চুটিয়ে কাজ করো এবং ছেড়ে দাও তাদের উপরে, দর্শক এবং মার্কেট ফোর্সের উপরে তোমার ডিসিশন নেওয়ার জন্য। তুমি তো কিছু করতে পারবে না এখানে। তোমার ক্ষেত্রে মানে যেটা দেখা যায় বেশিরভাগ তুমি ওই চরিত্রাভিনেতা যাদেরকে বলা হয় সেরকম গুরুত্বপূর্ণ চরিত্র সবগুলোই, আর এমন চরিত্র যেগুলো হয়তো দর্শক একটা সিনেমা দেখুক, নাটক দেখুক বা ওটিটি দেখুক, যেখান থেকেই দেখুক, সেই চরিত্রগুলো তাদের মনে কোথাও গিয়ে একটা দাগ কাটে, মানে চরিত্রগুলো মানুষের মনে রাখার মতো হয়, চরিত্র গঠন করতে হয়। এই যে বিষয়টা, এই জিনিসটা তুমি প্রথম থেকেই করে এসেছো। আমাদের সিনেমাতে হয় সেটাতে কি হতো, একসময় যেটা ছিল এখনো হয়তো রয়েছে টু সাম এক্সটেন্ট, সেটা হচ্ছে নায়ক মানে একটা নায়কের মতো লুক থাকতে হবে, লুকটা বেশি ইম্পর্টেন্ট, যে নায়কের মতো দেখতে। নায়িকা মানে তার মধ্যে কিছু অঙ্গিভঙ্গি কিছু থাকতে হবে, এই সৌন্দর্য, এই ন্যাকামো, এই জিনিস থাকতে হবে, ওটা হলেই চলে যাবে, তার বেশি বেশি দরকার নেই। হ্যাঁ, কিন্তু চরিত্র মানে হচ্ছে তোমাকে একটা চরিত্র গঠন করতে হবে। তোমার 3টে সিন থাকতে পারে, কিন্তু 3টে সিনের মধ্যে তোমার চরিত্রের সব জিনিস ভেঙে চুরে তোমাকে সাজাতে হবে। চরিত্র মানে হচ্ছে তার মনুষ্যত্বটা তুমি দেখতে পাবে। নায়ক নায়িকা তুমি মনুষ্যত্ব দেখতে পাবে না, নায়ক নায়িকাকে তুমি বাইরের গঠনটাই তোমার কাছে ভেতরের গঠন হয়ে যাচ্ছে। সে কীভাবে হাঁটছে, সে কীভাবে সিগারেট ধরাচ্ছে, সে কীভাবে চশমাটা খুলছে, সে কীভাবে ঘুরছে, এই ব্যাপারগুলো বেশি চমক দেবে তোমার। তার ভেতরের মনটাকে তুমি অতটা বুঝতে পারবে না, তার ভেতরে কি উইকনেস আছে, কি স্ট্রেংথ আছে, তার কি হিস্ট্রি, তাকে কি দুঃখ দেয়, কি সুখ দেয়, এই জিনিসগুলোতে বেশি ঢোকে না। চরিত্র অভিনেতাদের এই সুযোগটা আছে, তারা চরিত্রগুলোকে গঠন করতে পারে তার ভেতরের মনুষ্যত্বকে খুঁজে। তাহলে তুমি যখন কোনো অফার আসে তোমার কাছে, তুমি সেগুলো কি কি দেখে, মানে কোন কোন ক্রাইটেরিয়ার উপর সেই চরিত্রগুলো তুমি কনফার্ম করো যে হ্যাঁ এই চরিত্রটা আমি করব? আমার কাছে তিনটে জিনিস ইম্পর্টেন্ট। একটা তো হচ্ছে স্ক্রিপ্ট, অফকোর্স, কি বলতে চাইছে গল্প, কে বলতে চাইছে, সে ডাইরেক্টর ইম্পর্টেন্ট, কিভাবে বলতে চাইছে, অর্থাৎ সিনেমাটা কি ফর্ম হবে, কি স্টাইল হবে, কি হবে, তার মধ্যে আমার চরিত্রটা কি পজিশন, কি জায়গা। চরিত্র ছোট হতে পারে, কিন্তু তার জায়গাটা যদি ইন্টারেস্টিং, তাহলে সেটা ভালো লাগবে লোকের। ধরো ওটিটির একটা সিরিজ 10টা এপিসোড, তাতে হয়তো আমার একটা এপিসোডে রয়েছি, কিন্তু সেই যখন আমি আসছি, যেটা আমি করছি সেটা যদি চমকপ্রদ হয়, সেটা যদি ইন্টারেস্টিং হয়, তাহলে দর্শকের মনে ওটা ঢুকে যাবে। আমি 10টা এপিসোডেই রয়েছি, অথচ করার কিছুই নেই, শুধু সুন্দর হয়ে ঘুরে বেড়ানো, সুন্দর জামা কাপড় পরে অঙ্গি ভঙ্গি করে ঘুরে বেড়ানো, তাহলে তো কোনো মজা নেই। অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী, বাকশিল্পী হিসেবেও তোমার নাম আছে, মানে মার্ভেল ইউনিভার্সের মতো জায়গা তো ক্যাপ্টেন আমেরিকার চরিত্রের ডাবিং, মানে এই বিষয়টা ক্যারিয়ারের শুরু থেকেই তোমার ডাবিংটা ছিল? হ্যাঁ, আমি ভয়েসিং অ্যাকচুয়ালি যখন আমি নাটক নিয়ে পড়াশোনা করছি তখন আমার আমদানিটা আসতো ডাবিং থেকে। আমি কিছু কিছু পাপেট ফিল্মস, অ্যানিমেশন ফিল্মস, ডকুমেন্টারি এসব ভয়েসিং করতাম। তারপর যখন অভিনয়তে খুব বেশিভাবে ঢুকে যায়, খুব ব্যস্ত হয়ে যায়, তখন ভয়েসিং থেকে একটু সরে আসি। আবার লাস্ট কয়েক বছর ধরে ভয়েসিংয়ের অফার, এখন ভয়েসিং অনেক বেশি হচ্ছে, কারণ আমাদের এই ওটিটির জন্যে, নেটফ্লিক্স, অ্যামাজনের জন্যে আমাদের অনেক ইংরেজি বাইরের প্রজেক্টকে হিন্দিতে ডাব করতে হয়, আবার হিন্দি প্রজেক্টগুলোকে ইংরেজিতে ডাব করতে হয় গ্লোবাল অডিয়েন্সের জন্য। তো ধরো কান্তারা, সেটা যখন বাইরে রিলিজ হচ্ছে তাতে আমি ইংরেজিতে ডাব করছি। আবার একটি তামিল সিনেমা যখন ইংরেজিতে বাইরে যাচ্ছে, সেটাতে আমি ইংরেজিতে ডাব করছি। আবার ইংরেজি যখন সিরিজ আসছে এখানে, সেই সিরিজের অনেক কোনো চরিত্রকে আমাকে হিন্দিতে ডাব করতে হচ্ছে। তো এই যে ব্যাপারটা, যে হিন্দি থেকে ইংরেজি, ইংরেজি থেকে হিন্দি, আজকে এই ওটিটির জন্য অনেক বেশি বেড়ে গেছে, কারণ অনেক গ্লোবাল কন্টেন্ট আসছে, আবার আমাদের কন্টেন্টও বাইরে যাচ্ছে, কাজে ভয়েসিংয়ের কাজটা একটু বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে। জয় সেনগুপ্ত অভিনেতা হিসেবে একরকম, অভিনয়ের জগতে একরকম, কিন্তু সে তার পরিবার, বন্ধু বান্ধবের সাথে একটা ক্যাজুয়াল লিভিং তো চলে। তোমার সোশ্যাল মিডিয়াতেও আমরা বিভিন্ন সময় দেখে থাকি বিভিন্ন ছবি, ভিডিও।
মানে সেই মুহূর্তগুলো তুমি কিভাবে উপভোগ করো? মানে একজন জয় সেনগুপ্ত হিসেবে সে ব্যক্তিগত চরিত্র তার কিরকম, ব্যক্তিগতভাবে সে কেমন? ব্যক্তিগতভাবে জয় সেনগুপ্ত নিজেকে সিরিয়াসলি একদম নেয় না, কাজকে সিরিয়াসলি নেয়, নিজেকে সিরিয়াসলি নেয় না। নিজেকে সিরিয়াসলি নিলে কি হবে, তার নিজের প্রতি তার ভক্তি এবং প্রেম বেশি হয়ে যাবে, এবং আত্মমুগ্ধতা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস জিনিস। যে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে তার থেকে মানে বোরিং লোক কেউ হয় না। নিজেকে সিরিয়াসলি নিতে নেই। তুমি মাটির মানুষ, মাটি থেকে এসেছো, মাটিতেই চলে যাবে। এনজয় করতে হয়, জীবনের একটা পারপাস হচ্ছে এনজয় করা। আমরা এখানে এসেছি, আমাদের সময় খুব কম, খুব বেশি সময় আমাদের হাতে থাকে না, সেই সময়টাকে উপভোগ করতে হবে। সেই কাজ করে উপভোগ করো, খেয়ে দিয়ে উপভোগ করো, আড্ডা দিয়ে উপভোগ করো, সিনেমা দেখে উপভোগ করো, ঘুরে বেরিয়ে উপভোগ করো, যেভাবে উপভোগ করো, সেটাই হচ্ছে একমাত্র পারপাস। মানে জীবনটাকে উপভোগ করতে জয় সেনগুপ্ত প্রত্যেকটা মোমেন্ট উপভোগ করতে হবে। এই ইন্টারভিউ যদি দিই, এটাকে উপভোগ করতে হবে। তাহলে আজকের জন্য আমি আমার এই এপিসোড এখানেই শেষ করছি। তাহলে দাদার কথা মতো জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করুন। যখন সাধারণ মানুষের মতো থাকছেন তখনও উপভোগ করুন, আর যখন নিজের পার্সোনাল ক্যারিয়ারের মধ্যে রয়েছেন তখনও সেই বিষয়টাকে উপভোগ করুন। সবটা উপভোগ করুন, জীবন নিয়ে এগিয়ে চলুন। আজকের এই বাংলা জাগর স্পেশাল এপিসোড স্টার কথা আমি এখানেই শেষ করছি। আজকের জন্য এখানেই নমস্কার।